আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটু আগে যে লাইভটা শুরু করেছিলাম তো টেকনিক্যাল কিছু কারণে লাইভটা কন্টিনিউ করতে পারি নাই। তো আলহামদুলিল্লাহ ওখানে প্রায় 10টার মতো ম্যাথ সলভ করে ফেলার পর দেখি যে লাইভটা আসলে কন্টিনিউ হয় নাই। তো ঠিক আছে, ইনশাল্লাহ আমরা ম্যাথগুলো আবার সলভ করি। আজকে আমরা কম্বাইন্ড 9 ব্যাংকের নেওয়া যে ম্যাথগুলো আছে ওগুলো একটা স্মার্ট সলিউশন দেখবো ইনশাল্লাহ, সাথে অডিটর পদে সমাধানগুলো দেখবো। তো আপনারা একটু কষ্ট করে বোর্ডটা এভাবেই দেখুন আজকে ইনশাল্লাহ, পরবর্তীতে আমরা বোর্ড নিয়ে কাজ করব। তো শুরু করা যাক। প্রশ্ন ছিল 33 নাম্বার থেকে। আমি আগের লাইভটাতে প্রায় অনেকগুলো কোশ্চেন সলভ করেছিলাম, তো কন্টিনিউ হয় না, আমি এটা বুঝতে পারি। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ আমি আবার প্রশ্নগুলো সলভ করি। আচ্ছা, প্রশ্ন নাম্বার 33 থেকে শুরু হয়েছে। প্রশ্ন নাম্বার 33 থেকে বলা আছে, আমি সবগুলো প্রশ্ন এখানে লিখবো না, যেগুলো ছোট প্রশ্ন সেগুলো লিখবো। বলা আছে 10, 4, 2, 26 and 16। এই যে চারটা নাম্বার আমাদের দেওয়া আছে, এখান থেকেও আমাদেরকে দে হ্যাভ রিকোয়ার্ড যে মিডিয়ানটা কত সেটা আমাদেরকে বের করে দেখাতে হবে। তো মিডিয়ান বলতে আমরা কি বুঝি? মেইনলি মিডিয়ান বলতে আমরা মধ্যক মানটা, মাঝের যে মানটা সেটা বুঝি। তো মিডিয়ান বের করার জন্য আমাদের সূত্র আছে, বিজোড়ের জন্য, জোড়ের জন্য। তো ওই সূত্রতে আমরা এখন আপাতত যাব না, আমরা ন্যাচারাল কনসেপ্ট দেখি। দেখুন এখানে 10, 4, 26, 16তে আছে। তো মিডিয়ান বের করার জন্য সবার প্রথমে যে কাজটা করতে হয়, অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে নিতে হয় ছোট থেকে বড়। তো সেক্ষেত্রে ছোট থেকে আমি যদি সাজানোর চেষ্টা করি, so 4, 10, 16 and 26। and মিডিয়ান বলতে আমরা বোঝাই কি জানেন? জাস্ট এই মানটা, এই যে মধ্য বরাবর যে মানটা, সেই মানটা আমাদেরকে এরা রিকোয়ার করে। সো মিডিয়ান বলতে এই মান মানে কি? এটা আর এটা যোগফল যদি আপনি করেন যে 10 + 16/2, তো 26 মানে 13। এইটাই কিন্তু আপনার এই প্রশ্নের উত্তর। অর্থাৎ আমাদেরকে এরা কি চেয়েছিল? মিডিয়ান চেয়েছিল, মধ্যমান চেয়েছিল। তো আপনি যদি জোড় সংখ্যা থাকে, ন্যাচারালি এটা ভাবতে পারেন যে অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে নিয়ে জাস্ট কি এই যে মধ্যমানটা বের করতে হয়। সো 10 আর 16 ভিতরে যে মধ্যমানটা আছে সেটাই কিন্তু 13, এটাই মিডিয়ান। আর যদি এভাবে না চান তো সূত্র দিয়ে করতে পারেন। সূত্র হচ্ছে কিভাবে আছে বলেন তো? একটা আছে n2 + n/2 + 1। এই দুইটাতম পদের যোগফল বাই 2। তাহলে n2 বলতে দেখেন আমাদের মোট পদ আছে কয়টা? 4টা আছে। তো 4কে 2 দিয়ে ভাগ করলে কত? আর 10 + 2। আশা করি দেখা যাচ্ছে। আচ্ছা, তো ঠিক আছে, 2 প্লাস এখানে দেখেন 4/2 করলে কত হয়? 2। 2 + 1 কত? 3। তার মানে এই 2 এবং 3 নম্বর পদের যোগফল। সো আমরা দেখি 2 নম্বর পদ কোনটা? 2 নম্বর পদ হচ্ছে 10 এবং 3 নম্বর পদ কত? 16। সো 10 + 16 / 2 = 13 ইজ দ্য অ্যানসার। তো এই হচ্ছে আমাদের মিডিয়ান। তো মিডিয়ান আপনারা চাইলে এভাবেও বের করতে পারেন, এভাবেও বের করতে পারেন। তো আমাদের প্রথম প্রশ্ন ছিল এটা। আচ্ছা, তখন দেবে না বুঝলে আপনারা প্রশ্ন করবেন। আমি আসলে আগের লাইভটা কন্টিনিউ করতে পারি না, বুঝি নাই যে আসলে প্রায় 10টা কোশ্চেন সলভ করা হয়ে গেছে, বাট লাইভ চলছে না। আচ্ছা, তো পরবর্তী প্রশ্ন নাম্বার 34। সো 34 প্রশ্ন খুব ইজি চেয়েছে আর কি, যে ওরা আমাদেরকে দিয়ে দিয়েছে x + y = 7 and x - y = কত দিয়েছে? 3 দেওয়া আছে। সো দে হ্যাভ রিকোয়ার্ড টু আস x² - y² = what? তো এটা খুব সহজ কথা, যে a² - b² এর ফর্মুলা ফেলতে বলছে ওরা। সো ফর্মুলা ফেলে কি হবে? x + y * কত? x - y। and x + y ভাগ আপনি দেখেন 7 আর x মানে হলো কত? 3। সো এটা এই প্রশ্নের উত্তর। এগুলো হচ্ছে এই প্রশ্নের উত্তর। প্রশ্নটা অনেক সহজ ছিল। সো আলহামদুলিল্লাহ এটা আমাদের প্রশ্ন নাম্বার কত ছিল? এটা ছিল 34 নাম্বার প্রশ্ন, যেটা একটু সহজ ছিল অনেক। আচ্ছা, এবার হচ্ছে প্রশ্ন নাম্বার 35। প্রশ্ন নাম্বার 35, আগে দুইটা প্রশ্ন ইজি হলো, 35 নাম্বার প্রশ্নটা হালকা স্ট্যান্ডার্ড আছে। সো আমরা 35 নাম্বার প্রশ্নের দিকে একটু খেয়াল রাখি। প্রশ্নটা বড়, এর জন্য আমি লিখব না। বলা হচ্ছে কোম্পানি সি প্রোডিউসেস টয় ট্রাকস এট এ কস্ট অফ টাকা 5 ইজ ফর দ্য ফার্স্ট 100 ট্রাকস। সো কোম্পানি সি কি করে? খেলনা ট্রাক তৈরি করে এবং তাদের প্রথম 100টা ট্রাক তৈরি করতে 5 টাকা করে লাগে। আমি এভাবে লিখি। তার মানে তাদের কস্ট প্রাইসটা কেমন হচ্ছে? কস্ট প্রাইস আমি সি দিয়ে প্রকাশ করি। দেখেন কি বলছে, যে কোম্পানি আমাদেরকে 5 টাকা করে প্রথম 100টা ট্রাক তৈরি করে। ঠিক আছে। and 3.50 for each additional truck, অর্থাৎ 100টা ট্রাক তৈরি করার পরবর্তীতে যতগুলো ট্রাক তারা তৈরি করবে, প্রত্যেকটা ট্রাকের জন্য there will be consumed 3.50 টাকা। অর্থাৎ 100টা ট্রাকের পরে যতগুলো ট্রাক তারা তৈরি করবে প্রত্যেকটার জন্য 3.50। আগে যদিও 5 টাকা লাগছিল, এখন আর সেটা লাগবে না। প্রথম 100টার জন্য 5 টাকা লাগলো, পরবর্তী সবার জন্য 3.50 লাগবে। আচ্ছা, if 500 toy trucks were produced, যদি 500টা ট্রাক তাদের তৈরি করতো, তাহলে কস্ট কেমন হতো?
তাহলে কস্ট কেমন হচ্ছে দেখেন, প্রথম 100টার জন্য 5 টাকা, তাহলে বাদ বাকি 400টার জন্য এই টাকা। তার মানে প্রথম 500টার জন্য তাদের কস্ট হচ্ছে কেমন, 500 প্লাস 1400। আমি যেটা করছি একটু পড়ছি আর একটু করে লিখছি আর কি, অথবা আপনি একবারে প্রশ্নটা পড়ে নিতে পারেন, যেহেতু অলরেডি আমি একবার পড়ছি। তো এখানে কত, তাদের কস্ট প্রাইস আসবে কত, 1900। আমি এক লাইনে যদি বলি, প্রশ্নটা বলা আছে একটা কোম্পানি সি, সেটা খেলনা ট্রাক প্রস্তুত করে এবং প্রথম 100টা যে ট্রাক তৈরি করে তার প্রত্যেকটার জন্য 5 টাকা, এবং পরবর্তী যে ট্রাকগুলো তৈরি করে তাদের জন্য 350 টাকা লাগে। এখন বলা আছে যদি 500 ট্রাক তৈরি করতো কত টাকা লাগতো, কস্ট প্রাইস 1900 টাকা লাগতো। এবং তারপর বলতেছে যে অ্যান্ড সোল্ড ফর 10 টাকা ইচ, প্রত্যেকটা 10 টাকা করে বিক্রি করে, তাহলে তাদের লাভটা কত। খুব ভালো কথা। সো দেখেন তাহলে এসপি যদি বের করি, প্রত্যেকটা কত প্রাইস, 10 টাকা করে, কয়টা ট্রাক বিক্রি করবে, 500টা ট্রাক বিক্রি করবে, কত টাকা আসবে, খালি 5000 টাকা আসবে। দেন হোয়াট ইজ দ্য প্রফিট, দ্য প্রফিট ইজ ইকুয়াল টু ডিফারেন্স বিটুইন এসপি এন্ড সিপি, অর্থাৎ বিক্রয় কত টাকা করছে আর ক্রয়টার খরচটা কত ছিল, দুইটা ডিফারেন্স করলে বেড়ে যাবে। সো বিক্রয় করছে কত টাকা, 5000 টাকা, আর তোর খরচ ছিল কত, 1900 টাকা। সো আলটিমেটলি 3100 টাকা। এটাই কিন্তু আমাদের তাদের প্রফিট, ক্রস প্রফিট, তাদের মোট যে টাকাটা, এটা আছে এই প্রশ্নের উত্তর। সো আশা করছি বুঝতে পারছেন যে প্রথম 100টা 5 টাকা করে, পরবর্তী 350 টাকা করে তাদের কস্ট ছিল, আর তারা 10 টাকা করে সবগুলো বিক্রি করে দিছে, দেন তাদের লাভ আসছে 1 টাকা। না বুঝলে আশা করি কোশ্চেন করবেন। আচ্ছা, তারপরে আমাদের প্রশ্ন নাম্বার 36 নাম্বার প্রশ্নটা আমাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই টাইপের প্রশ্ন প্রায় ব্যাংকে আসে। আচ্ছা, বোর্ডটা ঠিকভাবে সেট আপ করা হয় না, তো যার কোনো একটা সমস্যা হচ্ছে। আমি আশা করি এবার এদিক থেকে লিখবো, বুঝতে সহজ হবে। তো বলা হচ্ছে if p is an even integer and q is an odd integer, তো আমরা দুইটা তথ্য বলা আছে, p একটা কি ইভেন ইন্টিজার and q কি odd integer। এই প্রশ্নটা, এই টাইপের প্রশ্ন ব্যাংকে প্রায়ই আসে, তো এটা তারা খেয়াল রাখি। বলা হচ্ছে which of the following must be an odd integer, কোনটা অবশ্যই odd integer হবে। তো ঠিক আছে, আমরা অপশনগুলো লিখি। প্রথম p বাই q, পরবর্তীতে আমাদের pq আসবে, তার পরবর্তীতে আমাদের আসবে হচ্ছে 2p প্লাস q, এবং অপশন ডি যদি আমি খেয়াল রাখি, সেক্ষেত্রে বলা হচ্ছে 2 into p plus q। তো এই টাইপের প্রশ্নগুলো মেইনলি দুভাবে করা যায়, একটা হচ্ছে সূত্র মনে রেখে, এবং আরেকটা হচ্ছে আমরা যদি কি করি, আমরা যদি হচ্ছে ধরে নিই, তো সেক্ষেত্রে ধরে নিয়ে সলভ করাটা আমাদের জন্য বেটার। তো আমি যেহেতু বলে দিয়েছি যে p একটা ইভেন ইন্টিজার, তো ওটার জন্য আমরা ধরে নিই, সাপোজ আপনি এটার জন্য 6 ধরেন, 8 10 যে কোনো ধরতে পারেন, এন্ড q হচ্ছে অড ইন্টিজার, তো এটার জন্য আমরা 5 ধরলাম সাপোজ। এখন আসেন চেক করি। সো অপশন এ তে যদি যাই 6/5, প্রশ্ন আমাদের বলেছিল ইন্টিজার, বাস্তব সংখ্যা, এটা ফ্র্যাকশন, সো দ্যাটস নট পসিবল। এবার বলতেছে pq, সো pq গুণ করেন কত, 6 গুণিত 5 ইকুয়াল টু কত, 30। এবং প্রশ্নে বলে দিয়েছে যে মাস্ট বি এর অড ইন্টিজার হতে হবে, বিজোড় সংখ্যা হতে হবে, তো এটা কি হচ্ছে, জোড় হচ্ছে, তাহলে এটা পসিবল না। ঠিক আছে, এটাতে আসেন 2 গুণিত, আমি আবার বলে দিচ্ছি, কোশ্চেনটা আমাদের পেজে দেওয়া আছে, আপনার পেজ থেকে একটু দেখে নিন ইনশাআল্লাহ। এত বড় প্রশ্ন অনেক সময় লেখা সম্ভব হয় না। প্রশ্ন ছিল p একটা ইভেন ইন্টিজার, q একটা অড ইন্টিজার, অপশন যে ফলোইং গুলো দেওয়া আছে এখান থেকে কোনটা সবসময় অড হবে, মাস্ট বি অড। তো এখানে যদি গুণ করি তাহলে 2 কত 6 প্লাস q মান কত 5, সো 12 প্লাস 5 মানে কত 17, and which is কি অড ইন্টিজার, এটা অবশ্যই একটা অড ইন্টিজার। তার মানে কিন্তু এটা আমাদের এই প্রশ্নের উত্তর হচ্ছে, এটা অবশ্যই আমাদের এই প্রশ্নের উত্তর হচ্ছে। কারণ এই পর্যন্ত আমাদের যাওয়ার দরকার নাই, বুঝতেই পারছি ওটা কি হবে, এটা অবশ্যই অড হবে। আচ্ছা, এখন প্রশ্ন হতে পারে ভাই আমি যদি ধরে না নেই করতে চাই তাহলে কিভাবে করা যায়। আচ্ছা, আমি এটার দিকে একটু খেয়াল রাখি। দেখেন কি আছে, 2p প্লাস q, আর প্রশ্ন অনুযায়ী 2 গুণিত p এর মান কত, ইভেন ইন্টিজার, 2 গুণিত কত, ইভেন, প্লাস q বলতে কত, অড। তার মানে 2 গুণিত ইভেন সবসময় ইভেন, আর প্লাস কত, অড। আর ইভেন প্লাস অড সবসময়ই অড হয়। ইভেন প্লাস অড কিভাবে যাবেন, যে ইভেন কত 4, অড কত 3, সবসময় কত হবে 7, এরকম যে 2 গুণিত ইভেনের সাথে কি 2 এর সাথে ইভেন গুণ করে সবসময় ইভেন হয়, এট দ্য সেম টাইম অড আছে, তো ইভেন প্লাস অড মানে সবসময় অড হয়। তো এটা এই প্রশ্নের উত্তর।
আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, তো তারপরে আমাদের 37 নম্বর কোশ্চেন। 37 নম্বর কোশ্চেনটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন ছিল, তো ওটার দিকে একটু খেয়াল রাখি। 37 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে 37 নম্বর প্রশ্নে বলা হচ্ছে the product P of two prime numbers is between 9 and 55. আচ্ছা, if one of the prime numbers is greater than 2 but less than 6 and the other is greater than 13 but less than 25, then P is equal to what? অর্থাৎ এখানে দেখেন ওরা বলে দিছে যে P একটা প্রোডাক্ট, প্রোডাক্ট মানে একটা গুণফল আর কি, এবং গুণফল কার গুণফল? দুইটা প্রাইম নাম্বারের গুণফল, ঠিক আছে। এখন প্রাইম নাম্বারের গুণফল বলে দিয়েছে এবং বলেছে যে প্রোডাক্টটা, সেই প্রোডাক্টটার একটা রেঞ্জ ওরা দিয়ে দিয়েছে যে 9 to 55 এর মধ্যে প্রোডাক্টটার মানটা আছে, সম্ভবত এটাই বলছে। আচ্ছা হ্যাঁ, এখন বলছে উইথ ওয়ান প্রাইম নাম্বার ইজ গ্রেটার দ্যান 2 বাট লেস দ্যান 6, একটা প্রাইম নাম্বার যদি গ্রেটার দ্যান 2 এন্ড লেস দ্যান 6 এর মধ্যে হয়। এখন আমরা একটু খেয়াল রাখি 2 আর 6 এর মধ্যে প্রাইম নাম্বার কে কে আছে? প্রাইম নাম্বার আছে 3 আর প্রাইম নাম্বার আছে কে? 5। আচ্ছা, একটা কন্ডিশন গেল। এবং প্রশ্ন আরেকটা জিনিস বলতেছে and the other is greater than 13 but less than 25, এবং আরেকটা প্রাইম নাম্বার, অর্থাৎ এই যে একটা প্রাইম নাম্বার, এটা একটা প্রাইম নাম্বার, দুইটার গুণফল হচ্ছে p এবং p এর মান 9 to 55, 9 থেকে 55 এর মধ্যে। সো প্রথম প্যাকেট আমরা বের করলাম যে 2 আর 6 এর মধ্যে প্রাইম নাম্বার 3 আর 5 হতে পারে। এখন প্রশ্নকর্তা বলছে যে আরেকটা যে প্রাইম নাম্বার সেটা 13 থেকে বড় বাট 25 থেকে ছোট। এখন 13 থেকে 25, 13 থেকে বড় 25 থেকে ছোটর মধ্যে প্রাইম নাম্বার কে কে আছে? আছে হচ্ছে কত? 17 আছে, আর যদি আমরা খেয়াল করি 19 আছে। এখন বলতেছে এই যে প্রাইম নাম্বারগুলো আমরা বের করলাম, এখানকার দুইটার গুণফল, যে কোনো দুইটার গুণফল আমাদের এই পি এর মানটা সেটা কত? 9 থেকে 55। এখন যদি একটু খেয়াল করি, সো 3 থেকে আর 17 যদি গুণ করি দ্যাট উইল গিভ ইউ 51, যেটা কিন্তু কন্ডিশন স্যাটিসফাই করছে যে এখানকার একটা প্রাইম নাম্বার আর এখানকার একটা প্রাইম নাম্বার গুণ করলে কত আসবে? 3 17 51, যেটা 9 to 55 এর মধ্যে, তার মানে এটা ঠিক আছে। আচ্ছা, আর একটা গুণ করে দেখি যে 5 আর 17 যদি গুণ করি তার মানে 85, যেটা সম্ভব না, কারণ পি এর মানটাও বলে দিয়েছে 9 থেকে 55 এর মধ্যে, এটা বাদ চলে গেল। ঠিক একইভাবে আপনি যদি 3 আর 19 গুণ করেন, 3 আর 19 গুণ করলে এটা কত দিবে? 57 দিবে, যেটা সম্ভব না। তার মানে এই প্রশ্নের ক্ষেত্রে আমাদের 51 হচ্ছে উত্তর। তো আমি আরেকবার বলি এই বিষয়টা, পি একটা প্রোডাক্ট, গুণফল কার প্রোডাক্ট? দুইটা প্রাইম নাম্বারের। প্রাইম নাম্বারটা কেমন? প্রশ্নকর্তা বলে দিচ্ছে 2 থেকে 6 এর মধ্যে একটা প্রাইম নাম্বার, 13 থেকে 25 এর মধ্যে একটা প্রাইম নাম্বার। আমরা এগুলো বের করলাম, একটা সেন্টার গুণ করে দেখলাম যে 9 to 55 এর মধ্যে কোনটা। তো গুণফলটা 51, অর্থাৎ p সমান 51, এটাই প্রশ্ন উত্তর। আলহামদুলিল্লাহ, এটা ছিল 37 নম্বর প্রশ্নের অ্যান্সার। আমরা আজকে অডিটর প্রশ্নের সমাধান করবো ইনশাআল্লাহ, এবং অডিটরে কিছু স্মার্ট, যদিও সহজ প্রশ্ন ছিল, কিছু স্মার্ট আপনি দেখবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তো 37 নম্বর পরে প্রশ্ন হচ্ছে 38 নম্বর। তো এটাও বড় হওয়ার কারণে আমি লিখছি না, দেখেন কি বলা হচ্ছে যে সার্টেন মেশিন প্রোডিউসেস 1000 ইউনিটস অফ প্রোডাক্ট পি, অর্থাৎ একটা মেশিন কি পি নামক প্রোডাক্ট তৈরি করে, কি করে 1000টা ইউনিট তৈরি করে পার আওয়ার। সো 1000টা তৈরি করে প্রত্যেক ঘন্টায়, ওয়ার্কিং কন্টিনিউয়াসলি অ্যাট দিস কনস্ট্যান্ট রেট, এই হারেই কাজ করবে। and this machine will produce how many units of product in 7 days, 7 দিনে কতগুলো তৈরি করবে। সো 1 ঘন্টায় যদি 1000 তৈরি করে, সো একদিন মানে 24 ঘন্টায় কত থাকবে? এই পরিমাণ তৈরি করবে। 7 দিনে কতটা তৈরি করবে? এটা তৈরি করবে। সো আলটিমেটলি আমি যদি গুণ করি 7 দুগুণে 14, 140, 428, তার মানে 168,000। সো এটা এই প্রশ্নের উত্তর। সহজ ছিল প্রশ্নটা। আলহামদুলিল্লাহ, এটা ছিল একটা প্রশ্ন। 38 ছিল। 39 নাম্বার দেখি। সো 39 নাম্বার 9 যদি দেখি, if Mario was 32 years old 8 years ago, so how old was he x years ago? সো বলা হচ্ছে যে মারিও যদি 8 বছর আগে, তার বয়স যদি 32 থাকে, x বছর আগে তার বয়সটা কত? খুব ভালো কথা, আমাকে যদি x বছর আগে বয়স বের করতে হয় তো অবশ্যই আমাকে প্রেজেন্ট টেন্সটা লাগবে, তার বর্তমান বয়সটা কত সেটা লাগবে। সো মারিও যদি 32 থেকে 8 বছর আগে, তার মানে 32 প্লাস 8, তার মানে তার এখন বয়স কত? মাস্ট বি 40। আর x বছর আগে কত হবে তাহলে তার বয়স? 40 মাইনাস x, অর্থাৎ এটাই প্রশ্ন উত্তর, 40 মাইনাস x, এটাই প্রশ্ন উত্তর। অর্থাৎ 8 বছর আগে মারিয়ার বয়স ছিল 32, এখন তার বয়স 40। তো এখান থেকে প্রশ্নকর্তা জানতে চাইছে x বছর আগে বয়স কত হবে, এটা আছে।
ছিল আমাদের 39 নম্বর কোশ্চেন। এরপর আমাদের প্রশ্ন নাম্বার 40। তো 40 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, প্রশ্নটা একটু গুরুত্বপূর্ণ। The 1 to 180 students, 180 students in a group, 180 students in a group are to seated in rows, so that there are an equal number of students in a row. অর্থাৎ 180 জন স্টুডেন্ট কি করবে, বসবে, সারিতে বসবে আর কি, সমান সংখ্যক বসবে। There are equal number of students in a row, প্রত্যেকটা রোতে সমান সংখ্যক স্টুডেন্ট আছে। Each of the following could be the number of rows except, অর্থাৎ 180 স্টুডেন্ট কি করবে, বসবে আর কি। এখন বলা হচ্ছে each of the following could be the number of rows except। আচ্ছা, এখানে দেখেন একটু জিনিস খেয়াল করি, 180 জন স্টুডেন্ট সমান সংখ্যায় বসবে। এখন অপশনগুলো কি দেওয়া আছে? অপশন দেওয়া আছে কত, 4, অপশন বি দেওয়া আছে 20,